ওকে, তাহলে আমরা শুরু করে দিই। আমরা আজকে করব হচ্ছে আপনার আমাদের তিনটা সেন্টার আছে, যে ইনভয়েস বিলস, মানে এটা হচ্ছে কাস্টমার সেন্টার, এটা হচ্ছে সাপ্লায়ার সেন্টার। হ্যাঁ, নিচে আছে। স্ক্রিনে যাচ্ছে নাকি ডাক দেবো আমাদেরকে স্ক্রিনের জন্য? থাক, দেখেন আর কি, ওরাও ঠিক করতে পারবে না। এখানে যারা আছে ওরাও পারবে না। আচ্ছা দেখেন, আমরা যদি এখন আমরা কি কি জিনিস পাইছি, আমরা পাইছি হচ্ছে ট্যাক্স পাইছি, চার্ট অফ অ্যাকাউন্ট পাইছি, তারপর আর কি পাইছি, যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, কাস্টমার এবং সাপ্লায়ার, মানে এখানে যেটাকে কন্ট্যাক্টস বলে আর কি। হ্যাঁ, তাহলে আমরা এখন একটা ট্রানজ্যাকশন করতে পারবো। ওকে, তো আমরা এই বিজনেস থেকে আসবো হচ্ছে এই ইনভয়েস সেন্টারে। ইনভয়েস সেন্টারে দেখেন এখানে অল্প কিছু জিনিস আছে। জেরো কিন্তু যদি আপনি বুঝতে পারেন তাহলে কুইক বুকসের থেকে সহজ, আর জেরো যদি আপনি বুঝতে পারেন তাহলে কুইক বুকসের থেকে ফাংশন বেশি আছে। মানে জেরো কিন্তু মানে যে কুইক বুকসটা হচ্ছে মার্কেটিং বেশি করছে, ওরা মার্কেট পেয়ে গেছে বেশি। বাট জেরোটা হচ্ছে এটি ইজি টু ইউজ যদি আপনি বুঝতে পারেন। এমনি নর্মালি জেরোটা একটু কঠিন মনে হয়, কিন্তু যদি আপনি কাজ করতে পারেন জেরোতে ফাংশন বেশি। হ্যাঁ, তো এই যে দেখেন আপনি, আমরা যখন ইনভয়েস সেন্টারে আসবো, আমরা এখানে ফার্স্টে শুরু করব কোড দিয়ে। কোড মানে হচ্ছে কুইকবুকের এস্টিমেট। হ্যাঁ, এই কোডে কিন্তু হচ্ছে আপনার আমাদের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে, আপনার ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস, এটাতে কোনো ইফেক্ট নাই। আমরা যেমন কুইকবুকে বলছিলাম যে এস্টিমেট করা মানে আমরা হচ্ছে মানে একটা ড্রাফট করে রাখা আর কি আমাদের এখানে, এটাও বিষয়টা তাই। হ্যাঁ, তো ধরেন আমি এখানে একটা আগে থেকেই করা ছিল। আমি যদি এই যে নিউ কোর্টে আসি, হ্যাঁ, আপনাদের এখানে নিউ কোড থাকবে না, এখানে সরাসরি যে একটা না থাকলে যেটা থাকে সরাসরি কোড করতে পারবেন, বা এখানে নিউ কোর্টে আসবেন। নিউ কোর্টে আসলে দেখেন পেজটা এরকম আসবে। ঠিক আছে, এটা আরেকটা অপশন আছে। অপশন কোনটা? এই যে প্লাস আইকনে যদি যান, প্লাস আইকনে গেলে ওখানে যেমন আপনি কোড সেন্টারটা দেখতে পেয়েছেন, কোড সেন্টার থেকে নিউ কোর্টে গেছেন। আমি যখন এই বিজনেস থেকে কোর্টে আসলাম, এই কোর্টে আসলে আপনি আসবেন কোর্ট সেন্টারে। এটা হচ্ছে কোর্ট সেন্টার। আমাদের প্রতিটা জন্য আলাদা সেন্টার আছে না, কোর্ট, ইনভয়েস, এগুলোর জন্য আলাদা সেন্টার আছে। এটা হলো কোর্টে আসবেন আপনি। বাট এখান থেকে যদি আপনি নিউ কোর্টে আসেন তাহলে যে পেজে আসবেন, এই প্লাস আইকন থেকে সরাসরি কোর্টে গেলে সরাসরি ওই পেজে চলে যাবেন। দুইভাবে যাওয়া যায়। ওকে, একটা ধরেন আপনি কোর্ট সেন্টার থেকে অন্য কোনো কাজ করবেন, তখন তো আর এটাতে গেলে হবে না, তখন আপনাকে কোর্ট সেন্টারেই যেতে হবে। আর যদি আপনি সরাসরি কোড করেন তাহলে এখানে আসবেন। এখানে দেখেন কি কি অপশন লাগবে আপনার। একটা লাগবে কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট মানে হচ্ছে আপনার এখানে কি হবে, কোড কার জন্য করব আমরা, কাস্টমার। মানে এখানে আপনি যাকে 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 কোডে ফেলবেন বা যাকে আপনি ইনভয়েসে কনভার্ট করবেন, সেগুলো আপনার কাস্টমার হয়ে যাবে। ওকে, আচ্ছা এখানে আবার সালাম আলাইকুম, দেখা যাচ্ছে সবার অনলাইনে যারা আছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন তো না? জি দেখা যাচ্ছে ভাইয়া। ওকে, তাহলে আমরা আজকে জেরো ট্রানজ্যাকশন করব। আমরা প্রথমে করব কোড। যারা অনলাইনে আছেন তাদেরকে বলি, কোর্টে দুই জায়গায় যাওয়া যায়। আর কোর্ট জিনিসটা কি, আমরা বিভিন্ন জায়গায় কোটেশন পাঠাই না, এই কোটেশনটাকে কোর্ট বলে। তো এই কোডটা দুইভাবে যাওয়া যায়। একটা হলো বিজনেস থেকে সরাসরি এই যে ইনভয়েস সেন্টারে, এখান থেকে কোর্টে যাবেন, অথবা প্লাস আইকন থেকে কোর্টে যাওয়া যায়। হ্যাঁ, যদি আপনি বিজনেস থেকে আসেন, একটু আগে যেটা বলতেছিলাম, এই কোর্টে গেলে আপনি আসবেন হচ্ছে কোর্ট সেন্টারে। এখানে যাবতীয় কোড বা ইনভয়েস করছেন কিনা, কোনটার কি স্ট্যাটাস, সেটা দেখতে পাবেন এই কোর্ট সেন্টারে যদি বিজনেস থেকে আসেন। হ্যাঁ, এখান থেকে আপনি নিউ কোড করলে, নিউ কোডে যদি যান তাহলে নতুন একটা কোড করতে পারবেন। সেই পেজে যাবেন। ওকে, আচ্ছা, আর হচ্ছে যদি আপনি এই প্লাস আইকন থেকে আসেন, প্লাস এখান থেকে যদি কোডে আসেন তাহলে সরাসরি এই নিউ কোডে চলে আসবেন, এই পেজটাতেই চলে আসবেন সরাসরি। তার মানে আপনি যদি একটা নতুন কোড করেন তাহলে প্লাস আইকন থেকে যাবেন। আর যদি আপনার কোড সেন্টারে অন্য কোনো কাজ থাকে,
কনভার্সন করা বা ইনভয়েস করা বা অন্য কোনো কাজ থাকে তাহলে কোড সেন্টারে যেতে হবে। এখন এখানে কি কি পাবেন, এখানে দেখেন কন্ট্যাক্টস পাবেন, কন্ট্যাক্টসের মধ্যে থেকে যাকে সিলেক্ট করবেন, কোর্স করি আমরা হচ্ছে কাস্টমারের জন্য, যাকে সিলেক্ট করবেন সে আপনার কাস্টমার হয়ে যাবে। এখানে বলছে ইস্যু ডেট, আর এখানে বলছে এক্সপায়ারি ডেট, হ্যাঁ। আর এখানে হচ্ছে কোড নাম্বারটা অটোমেটিক্যালি চলে আসবে। রেফারেন্স যদি থাকে, ধরেন রেফারেন্স নাম্বার কোনটা দিব, যদি ক্লায়েন্ট আপনাকে কোনো একটা কোটেশনের জন্য লেটার পাঠায়, সেটা লেটার রেফারেন্স নাম্বার থাকতে পারে, এগুলো আপনি মনে রাখার জন্য যে এই রেফারেন্স নাম্বারের এগেনস্টে আমি এই কোডটা করছি, এই রেফারেন্স নাম্বার দেবেন। আচ্ছা, আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানে দেখেন কারেন্সি দেখাচ্ছে আমাদের বাংলাদেশি টাকা, মানে আমি যখন কোম্পানি সেট আপ করছি তখন আমার কোম্পানি দিয়েছিলাম আমি বাংলাদেশি। এখন এখানেও আপনি এখনও আপনি চেঞ্জ করতে পারবেন এখানে, হ্যাঁ, কিন্তু একটা ট্রানজ্যাকশন হয়ে গেলে আপনি কিন্তু হোম কারেন্সি আর চেঞ্জ করতে পারবেন না। একটা ট্রানজ্যাকশন যখনই কমপ্লিট হয়ে যাবে হোম কারেন্সি লক হয়ে যাবে, এটা কখনোই চেঞ্জ করা যাবে না। ওকে, আচ্ছা, তাহলে আমরা যদি একটা কোড করতে যাই তাহলে জিনিসটা আমরা একটু দেখি। প্রথমে আমরা দেব একটা কন্ট্যাক্টের নেম, কন্ট্যাক্ট ধরেন, এখানে কন্ট্যাক্টে সিলেক্ট করলেই কিন্তু কন্ট্যাক্ট চলে আসবে না, যে কোনো একটা লেটার লিখতে হবে, যে কন্ট্যাক্টে যার নামে আপনি কোডটা করবেন সবথেকে ভালো হয় তার নামে প্রথম অক্ষরে একটা লেটার লিখতে হবে। ধরেন আমরা যদি ড্যানিয়েলকে দেই, ড্যানিয়েল, এটা হচ্ছে আমার কি কাস্টমার হয়ে যাচ্ছে আর কি, কন্ট্যাক্ট। এরপরে আমরা ধরেন দিলাম 1 মে 2024। এখন এই কোডটা কতদিন থাকবে, মানে ধরেন আমার তো এটা একটা মেয়াদ থাকবে না, এই কোডটা তো আর বছরের পর বছর আজীবন থেকে যাবে না, তাই না? এটা কতদিন পর্যন্ত আমি রাখতে চাই, বা কতদিন পর্যন্ত ক্লায়েন্ট বলছে যে এতদিন পর্যন্ত, এতদিনের মধ্যে আমি এটা কনফার্ম করবো। হ্যাঁ, তো ধরেন আমি দিলাম কি আগামী 30 দিন, 1 মাস থাকবে, 1 মাসের মধ্যে ক্লায়েন্ট আমাকে কনফার্ম করবে, ঠিক আছে। এখানে দেখেন আপনাকে রেফারেন্স বলছে, কান্ট্রি বলছে, এখানে দেখেন একটা জিনিস বলছে প্রজেক্ট, কোনো প্রজেক্টের আন্ডারে যাবে কিনা। এই প্রজেক্টের আন্ডারে যাওয়ার জন্য আমাদেরকে প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, এটা আমি পরে দেখাই দেবো। প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, সিলেক্ট করলে সেই প্রজেক্টের আন্ডারে যাবে। এই প্রজেক্টগুলো নর্মালি বড় কোম্পানি ইউজ করে, হ্যাঁ, ধরেন যে কনস্ট্রাকশন কোম্পানি যাদের কয়েকটা সাইট চলে একটা প্রজেক্ট হিসেবে দেখায়, তো এরকম এগুলো ইউজ করে আর কি। ওকে, এখন আসেন আমি কোড করার জন্য। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, এখানে কি কি দেখাচ্ছে দেখেন, আইটেম, ডেসক্রিপশন, কোয়ান্টিটি, প্রাইস, ডিসকাউন্ট, অ্যাকাউন্ট, আর হচ্ছে ট্যাক্স রেট। এখন ধরেন যে এটার মধ্যে কোনো একটা জিনিস আপনি পাচ্ছেন না, ধরেন ডিসকাউন্টটা আপনি এখানে দেখতেছেন না, তো ডিসকাউন্টটা না দেখলে এটা কোথায় পাবেন? এই যে উপরের যে অপশনটা আছে শো হাইড কলামস, এই যে এখানে দেখেন 1 2 3 4 বাকিগুলো পাবেন। এই 4টার মধ্যে কোনো একটা যদি আপনার ধরেন এই ডিসকাউন্টটা এখান থেকে টিক তুলে দেওয়া, তাহলে কিন্তু ডিসকাউন্টটা এখানে দেখাবে না। যদি এরকম কোনো কিছু না দেখায় তাহলে এটা একটু চেক করে এখানে টিক দিয়ে দিতে হবে। এখন ধরেন ডিসকাউন্ট চলে আসছে। ওকে, এখন ধরেন আমরা যদি দেই, এখানে ক্লিক করলে আপনার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসগুলো দেখাবে। তো ধরেন আমরা প্রোডাক্ট নিলাম এলিট বুক, একটা ল্যাপটপ, আর একটা প্রোডাক্ট নিলাম ধরেন লেনোভো থিঙ্কপ্যাড, হ্যাঁ। এখন এখানে দেখেন ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার ইয়েটা দেখাচ্ছে, ক্যাশ ইন, সরি, আপনার হাতে কটা আছে, আপনার ইনভেন্টরিতে কটা আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। ওই যে আমরা দিয়েছিলাম না, কোয়ান্টিটি অ্যাড করছিলাম না, মনে আছে? কোয়ান্টিটি অ্যাড করি না, ওটা দেখাবেন বলছিলেন আমাদের কোয়ান্টিটি অ্যাড করা দেখায়নি। না না দেখান না, আছে দেখানোর কথা ছিল। ও, আমাদের প্রোডাক্টে ওটা মানে আইটেম অ্যাড করার সময় এটা শো করে না, পরে বলছেন যে পরে দেখাবে। আচ্ছা, ওটা দেখাচ্ছি, ওটা অল্প সময় লাগবে, 5 মিনিট লাগবে, দেখাচ্ছি। ওটা সেম, মানে আপনার হচ্ছে ফরম্যাটটা নিয়ে, ওই ফরম্যাটটা আমি যে ডাটা কি দিছি, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের ডাটা দিছি, তো কোয়ান্টিটির ডাটা দিছি, হ্যাঁ, ওটা আমি দেখাচ্ছি। এইটা আগে দেখেন, কোডটা আগে দেখেন। তো ধরেন এখানে আমার দেখাচ্ছে কয়টা, 420টা দেখাচ্ছে না। ধরেন এর মধ্যে আমি 20টা বিক্রি করব, আর এখান থেকে ধরেন দিলাম 10টা। এই তো, এখন ধরেন আমার এই ট্যাক্স রেটটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমার ট্যাক্স কত আছে, ধরেন যে কটা দিয়েছি তার মধ্যে 15% আমি সিলেক্ট করলাম, 15% ট্যাক্স সিলেক্ট করলাম। আচ্ছা, এখন ধরেন আমার টোটাল এখানে দেখেন অ্যাকাউন্ট কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে, যেহেতু আমরা কোড করতেছি। কোড করলে কি হবে, সেলস মানে ইনকাম, তো সেলসের অ্যাকাউন্টটা কি হবে, এটা অটোমেটিক্যালি চলে আসবে। যদি এটা না আসে এটা বসাই দিতে হবে। আপনার কিন্তু চার্ট অফ অ্যাকাউন্টের কোড নাম্বারগুলো এখানে মনে রাখতে হবে আর কি, জেরোতে কোনটা কি করতেছেন। ওকে, আচ্ছা, এখন ধরেন
আমার এখানে ডিসকাউন্ট দিব, আমি ডিসকাউন্ট, উনি ধরেন 30টা প্রোডাক্ট নিচ্ছে, 20 আর 10টা 30টা প্রোডাক্ট নিচ্ছে, ওনাকে আমি ডিসকাউন্ট দিব। এই কোটে দুইভাবে ডিসকাউন্ট দেওয়া যাবে। এই যে এখানে যদি ক্লিক করেন এখানে দেখাবে, দেখেন তো আপনাদের ওখানে নেটওয়ার্ক আছে, পিসিতে চলতেছে? এখানে ডিস্টার্ব করতেছে। আচ্ছা যাই হোক, ওখানে আপনারা একটু ক্লিক করে দেখবেন, ওখানে এই কোটে ডিসকাউন্ট দেওয়া যাবে হচ্ছে দুইভাবে, একটা হলো পার্সেন্টেজে আর একটা হলো সংখ্যায়। হ্যাঁ, ধরেন এখানে যদি আমি 5% দিই তাহলে এখানে 5% ডিসকাউন্ট হয়ে যাবে, ইনক্লুড ডিসকাউন্ট। দেখেন এই যে এইটার উপরে কিন্তু অলরেডি 210 টাকা ডিসকাউন্ট অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? আর এইটা যদি আমি সংখ্যায় দিই, ধরেন এখানে আমি 100 টাকা ডিসকাউন্ট দেবো, এখানে কিন্তু আমি পার্সেন্টেজ শেষে অ্যাড করলাম না, ঠিক আছে? এখানে দেখেন কত, এখানে 210 আর 100 কত হইলো, 310 অ্যাড হয়ে গেল না? আচ্ছা, এই কোড পর্যন্তই আপনি দুইভাবে দিতে পারবেন, একটা সংখ্যায় আর একটা পার্সেন্টেজে। এই কোডটা পার হয়ে গেলে বাকি কোনো জায়গায় আপনি দুইভাবে দিতে পারবেন না, দিতে হবে আপনাকে এক ভাবেই, সব জায়গায় আপনাকে পার্সেন্টেজে দিতে হবে। যদি ধরেন আপনি টোটালের উপর 200 টাকা ডিসকাউন্ট দিতে চান তাহলে আপনি 200 টাকা পার্সেন্টেজ বের করে নিয়ে বসাতে হবে। ওকে, এখানে মানে শুধু এই কোডের ক্ষেত্রেই আপনি এটাও, এই যে 100 টাকা লিখছি না, এটাও ধরেন আপনি কনভার্ট যখন ইনভয়েস করবেন এটা অটোমেটিক পার্সেন্টেজে চলে আসবে, এটাও আর এই সংখ্যায় থাকবে না। তো আপনি প্রথম অবস্থায় এটা দেওয়ার সময় এভাবে দিতে পারবেন, কিন্তু যখনই আপনি কোড থেকে ইনভয়েসে যাবেন, ইনভয়েস থেকে অন্য কিছুতে যাবেন, আপনাকে ডিসকাউন্ট দিতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই পার্সেন্টেজে দিতে হবে। ওকে, তাহলে দেখেন আমরা যদি ডিসকাউন্ট দিলাম সেটা আমাদের এখানে অ্যাড হলো। আর যদি আরও প্রোডাক্ট থাকে তাহলে অ্যাড রো করে আরও রো অ্যাড করতে পারবেন। এখানে যদি কোনো টার্মস থাকে, টার্মস কি থাকে, বিকৃত মাল ফেরত নেওয়া হয় না, এরকম টার্মস থাকে না, এরকম অনেক টার্মস থাকে, তাই তো? তো এখন যেটা হচ্ছে যে যদি এরকম টার্মস থাকে সেটা আপনি তাকে লিখে দিতে পারেন যে এরকম এরকম টার্মস আমার এখানে আছে। আর এই যে অ্যাটাচ ফাইলে নর্মালি কি রাখে, ওই যে ধরেন যে ওয়ার্ক অর্ডারটা দিছে বা যে ইমেলটা দিছে সেই ইমেলটা এখানে পিডিএফ করে অ্যাটাচ করে রাখে, যাতে পরবর্তী বুঝতে পারে যে এইটা কোন কাস্টমার কোন ইমেলের থ্রুতে আমি এই কোডটা করে রাখি। ওকে, আচ্ছা এখানে দেখেন, এখানে এখন দুইটা কাজ করা যাবে, একটা হলো সেভ অ্যান্ড ক্লোজ করা যাবে, একটা হলো সেন্ড করা যাবে। হ্যাঁ, সেভ করলে কি হবে, আপনি যদি এখান থেকে না সেভ অ্যান্ড ক্লোজ করবো না, শুধু সেভ করে দেওয়া, আচ্ছা সেভ অ্যান্ড ক্লোজই করি। যদি সেভ করি, সেভ করলে কি হবে দেখেন, দেখেন এইখানে দেখেন একটা, এটা কোড সেন্টার। হ্যাঁ, কোড সেন্টারে যে উপরে দেখেন অল ড্রাফট সেন্ড ডিক্লাইন অ্যাকসেপ্টেড ইনভয়েসড, তাহলে এখানে আমার এখানে দেখেন ইনভয়েসড একটা দেখাচ্ছে, আমি আগে একটা করছিলাম ওটা ইনভয়েসড অবস্থায় আছে, এই যে কোন দেখেন ইনভয়েস লেখা আছে। হ্যাঁ, এখন যেটা করলাম এই যে ড্যানিয়েল সাহেবেরটা, এইটা আমি সেভ করলে থাকবে ড্রাফটে 1 দেখাচ্ছে না এখানে একটা, যখন আপনারা সেভ করবেন, সেভ করা মানে কি, সেভ করে এখানে থাকবে ড্রাফটে, মানে এটা আপনার আরো কাজ বাকি আছে, আপনি আরো কিছু করতে চান, আরো কিছু অ্যাড করতে চান বা কিছু, আপাতত আপনি সেভ করে রাখছেন। বাট এটা আপনাকে যেটা করতে হবে, মাস্ট বি এটা করতে হবে, এই ড্রাফটে এসে এটাকে টিক দিলে আপনার দেখেন এখানে কয়েকটা জিনিস অ্যাক্টিভ হয়ে গেল। একটা হলো প্রিন্ট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, সেন্ড করতে পারবেন। এটা আপনাকে মাস্ট বি সেন্ড করতে হবে। সেন্ডে যাবেন, সেন্ডে গেলে দেখেন এই ড্যানিয়েল ভাইয়ের কি আছে, ফোন নাম্বার, সরি ইমেলটা এখানে দেওয়া আছে। এখানে বলছে হাই ড্যানিয়েল। এখানে দেখেন এই যে আমরা যখন কি বলে এটাকে ইমেল সেটআপটা দেখছিলাম, ইমেল সেটআপ আমি আপনাকে বলছিলাম যে এখানে আপনি মেসেজ বসাইতে পারবেন। এই মেসেজ কিন্তু আপনি এডিট করতে পারবেন, যেমন ডিফল্ট দেখেন ওনার নাম, এই যে কোড নাম্বারটা এবং টাকার অঙ্ক, এটা কিন্তু প্রত্যেকের জন্য যার জন্য যেটা করবেন সেটা অটোমেটিক্যালি এখানে বসে যাবে, আলাদা করে কিছু লিখতে হবে না। তারপরেও যদি আপনি কোনো কিছু চেঞ্জ করতে চান এখানে সরাসরি এডিট করা যাবে। ওকে, আচ্ছা এখন একটা ইমেল আইডি দেন আপনারা যারা এখানে আছেন, কারণ এটা সেন্ড করলে তো ড্যানিয়েল ভাইয়ের কাছে যাবে, আমি তার ইমেল পাবো না। আপনাদের কারো একটা ইমেল আইডি দেন, বলেন। HIYA
ENTERPRISE 325 আচ্ছা, এটা একটা কাজ করি, এটা আপনারটা না দিয়ে আমারটা দিই, তাহলে যারা অনলাইনে আছে তারাও দেখতে পাবে। ওখানে দিলে তো আমরা বুঝতে পারবো কিন্তু ওনারা দেখতে পাবে না। এটা ধরেন আমি হ্যাঁ হ্যাঁ পাঠানো যায়, এটা দেখেন আপনার সাথে আমি পরে আবার পাঠিয়ে নেব। আচ্ছা, এই গেল তো। এই যে আমার ইমেলটা এখানে ওপেন করা আছে, দেখেন একটা ইমেল আসছে কুইক ইয়া থেকে, জেরো থেকে, বলছে আপনাকে একটা কোড পাঠানো হয়েছে গ্লোবাল পিসি অ্যান্ড অ্যাক্সেসরিজ থেকে। এটা আমি ওপেন করলাম। ওপেন করার পর ওই যে মেসেজটা আসছে, এবং এখানে দেখেন এখানে একটা অনলাইন পরে একটা ব্র্যাকেট ছিল, এখানে কোনো লিঙ্ক ছিল না। ওই যে মেসেজটা আমরা পাঠাইলাম এখন, বাট যখন আপনি মেসেজটা পাঠাবেন তখন অলরেডি একটা লিঙ্ক চলে আসবে, ঠিক আছে? এই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন, এই লিঙ্কে ক্লিক করার জন্য তার জেরো থাকতে হবে, তার কিছু থাকতে হবে, এরকম কোনো বিষয় নেই। ওকে, হ্যাঁ, থাকুক বা না থাকুক, এখান থেকে ধরেন অ্যাকসেপ্ট করা যাবে, ডিক্লাইন করা যাবে। যদি এখান থেকে অ্যাকসেপ্ট করে তাহলে আমার অ্যাকসেপ্টে চলে যাবে, আর যদি ডিক্লাইন করে তাহলে আমার ডিক্লাইনে চলে যাবে। উপরে দেখছেন না, অল ড্রাফট অ্যাকসেপ্ট ডিক্লাইন ইনভয়েসড, ঠিক আছে? আর এখান থেকে ধরেন আপনি কোনো কোশ্চেন করতে পারবেন, আর এই কোডটা এখান থেকে ডাউনলোড করে রাখতে পারবে ক্লায়েন্ট, ঠিক আছে? তাহলে ধরেন আমরা এটা অ্যাকসেপ্ট করে দিচ্ছি। এখন দেখেন আমাদের এখানে কি শো করে। সেলস ওভারভিউতে আসলে এখন দেখেন সেন্টার ক্রিয়েট হয়ে গেছে, তো এখন কোডে দেখেন অল সি অল দেখাচ্ছে। দেখেন এটা অ্যাকসেপ্টেডে চলে আসছে, তাই না? এটা আগে ছিল ড্রাফটে, তারপর আমরা সেন্ড করছি, ডিক্লাইন করলে ডিক্লাইনে থাকতো, অ্যাকসেপ্ট হচ্ছে জন্য অ্যাকসেপ্টে চলে আসছে, ঠিক আছে? এখন আমরা এই কোডটা, এটা তো হলো ওভারঅল সব কিছু দেখাচ্ছে, তাই না? এই কোডটা আমরা পাবো কোথায়? এই যে অ্যাকসেপ্টেডে যদি আমরা ক্লিক করি তাহলে এই কোডটা এখানে পাবো, ঠিক আছে? এখন যদি আমরা এখানে টিক দেই, টিক দিলে দেখেন এখানে ক্রিয়েট ইনভয়েস চলে আসছে। এখন ধরেন যে আমি ক্লায়েন্ট আমাকে বলছে যে ভাই এটা দিতে পারবেন কিনা, আমি শিওর হয়েছি এটা দিতে পারবো। তাকে আমি কোড পাঠাইছি যে ভাই হ্যাঁ এটা দেওয়া যাবে, আপনি অ্যাকসেপ্ট করেন। উনি অ্যাকসেপ্ট করছে। এখন অ্যাকসেপ্ট করার পর উনি আমার কাছে প্রোডাক্ট নেবে। এখন ধরেন উনি আমাকে বললো যে অ্যাকসেপ্ট আমি সবই করছি, ঠিক আছে, কিন্তু আপনি 2টা করে প্রোডাক্ট আমাকে কম দেন। ইনভয়েস করার সময় আমি 2টা প্রোডাক্ট কম নিব নেওয়ার সময়। এখন সেই কাজটা করা যায় কিনা দেখি। এটা হচ্ছে আমরা ক্রিয়েট ইনভয়েস যাব। ইনভয়েসে যাওয়ার আগ পর্যন্ত ওই কুইকবুকের মধ্যে সেম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের আর কোনো এফেক্ট নাই। ওকে, যখনই আমরা ইনভয়েস করে ফেলবো তখন এটার এফেক্ট করবে। মার্ক অ্যাজ ইনভয়েস ক্রিয়েট, এখানে দেখেন এখন এই যে ইনভয়েসের অপশনে চলে আসলো, ঠিক আছে? এখন ধরেন আপনার উনি কি বলছে, এই 20টার থেকে উনি কমাবে, তাই তো? 20টার থেকে করলাম কয়টা, 18টা। এখান থেকে করবো কয়টা, 8টা। উনি বলছে কি 2টা করে কম নিবে, তাই না? তাহলে কোড করা কি, ড্রাফট করা, উনি অ্যাকসেপ্ট করছে। এখন ফাইনালি আমরা যখন ইনভয়েস করব, এইটা ফাইনাল, এটা হলে ওনাকে এই টাকাটা দিতে হবে, তাই না? তো আমরা এখান থেকে কমাইতে পারবো। এখন দেখেন অ্যামাউন্ট কমে গেছে না, আপনার ডিসকাউন্ট সব অটোমেটিক কমে যাবে, ঠিক আছে? এখন যদি আপনি এটা সেভ করেন, ধরেন যে উনি বললো যে ভাই আরও একটা কম লাগতে পারে, আপনি কিন্তু মানে এখন এটা অ্যাপ্রুভ করে ফেললে কিন্তু ইনভয়েস হয়ে যাবে। আপনি যদি এখানে এটা সেভ করেন, সেভ করলে এটা ইনভয়েস সেন্টারে ড্রাফটে থাকে। দেখেন আমরা এখন ইনভয়েস সেন্টারে ঢুকছি, যে বিজনেস থেকে এই যে ইনভয়েস, হ্যাঁ, এখানে ক্লিক করলে আপনি এই পেজে চলে আসবেন।
ইনভয়েস সেন্টারে ঢুকছি, এখন দেখেন ইনভয়েস সেন্টারের ড্রাফটে আমার কটা দেখাচ্ছে, আগের একটা ছিল আর এখন একটা, সেভ করে রাখছি জন্য এটা ড্রাফটে দেখাচ্ছে। তাইলে আমরা যদি এই ড্যানিয়েল হোয়াইটটা যদি একটু ওপেন করি, আচ্ছা এখান থেকেও করা যাবে সাবমিট ফর অ্যাপ্রুভাল। আমি এটাতে সবগুলোই দেখাই আপনাদেরকে, হ্যাঁ। এখানে সাবমিট ফর অ্যাপ্রুভালে যদি দেন আপনি, সাবমিট ফর অ্যাপ্রুভালে দেওয়া মানে এটা হচ্ছে ধরেন আপনার এখনো যায় নাই, এটা কি নেটওয়ার্কের কারণে ডিস্টার্ব দিচ্ছে নাকি আরেকবার রিফ্রেশ দেবো দেখি তো। এডিট করি, ও আচ্ছা আচ্ছা, এখানে যেটা হচ্ছে, আচ্ছা একটা একটা জিনিস এখানে নিচ্ছিল না, হ্যাঁ আমি যখন সাবমিট ফর অ্যাপ্রুভাল দিচ্ছিলাম তখন নিচ্ছিল না, কারণ হচ্ছে আমি ডিউ ডেটটা দেইনি। একটা হলো আমার ইনভয়েস ডেট, আর একটা ডিউ ডেট মানে কি, কতদিন পর এটা ডেট থাকবে, পেমেন্টের ডেট থাকবে, তাই না? ওই ডেটটা দিয়ে আমি অ্যাপ্রুভ করলাম, সাবমিট ফর অ্যাপ্রুভালে দিলে ওই একটা অপশন বেশি পাইতো, অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল থাকতো, ওখানে যে আরেকবার টিক দিয়ে অ্যাপ্রুভ করলে এই পর্যায়ে আসতো, এখন যেটা দেখতে পাচ্ছেন। ওকে, এখন ধরেন এইটা তো আপনার কি হইলো, ইনভয়েস হয়ে গেল, মানে এই পেমেন্ট আপনাকে এখন নিতে হবে, ঠিক আছে? আর এই পেমেন্ট নিতে গেলে আপনাকে দেখেন নিচেই অপশন আছে রিসিভ পেমেন্ট। ওকে, এই রিসিভ পেমেন্টে কি হবে, কোন ডেটে দিল, ধরেন উনি আপনার 15 তারিখ ডেট ছিল তো উনি তার আগেই দিছে, 12 তারিখে দিছে। পেইড টু, এখানে আপনার দুইটা ব্যাংক আছে তাই না? যখন আপনি পেইড টুতে যাবেন তখন যতগুলো আপনার ব্যাংক অ্যাকাউন্ট মানে কি, শুধু যে ব্যাংক হবে তাও না, এটা ওয়ালেট হতে পারে, এটা যেটাতে আপনি টাকাটা নিতে পারবেন, পেটি ক্যাশ হতে পারে, পেটি ক্যাশও কি একই ক্যাটাগরি, কিন্তু ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, তাই না? এই অ্যাকাউন্টগুলো এখানে দেখাবে। ধরেন আপনি আরবিএস ব্যাংকে নিলেন, রেফারেন্স নাম্বারে এখানে ধরেন একটা রেফারেন্স নাম্বার দিলেন, একটা চেক নাম্বার বা যে রেফারেন্স নাম্বার থাকে দিলেন, হ্যাঁ। আচ্ছা, দিয়ে এখানে একটা বিষয় আছে, যদি আপনার ধরেন পার্সিয়াল পেমেন্ট হয় তাহলে কি হবে? পার্সিয়াল পেমেন্ট হতে পারে না যে ভাই আমি একবারে দিতে পারছি না, তুমি দুইবারে নাও টাকাটা, ডিউ তো থাকবে। তখন আপনার এখানে এখানে কত আছে, 6,800, ধরেন এখানে আপনাকে ধরেন ও এখন আপাতত, ধরেন ও আপনাকে এখন আপাতত 5,000 টাকা দিচ্ছে, বাকি টাকাটা বাকি থাকবে। ওকে, আপনি যদি অ্যাড পেমেন্ট করেন, তো সাংঘাতিক অবস্থা, এটা ঘুরতে থাকুক।
আচ্ছা, হয়েছে না এটা পেমেন্ট? এখন দেখেন অ্যাওয়েটিং পেমেন্ট। ক্লায়েন্ট পেমেন্ট না দিলে ওটা ফিল আপ না করলে তো সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, যদি পেমেন্ট না দেয়, আমি ইনভয়েস করলাম তো টাকাটা তখন সাথে দিল না, আমি এটা ফিল আপ না করি সেভ দিবে পেমেন্টের অপশনটা হ্যাঁ হ্যাঁ, সেভ নিবে না কেন? আপনার মানে ইনভয়েস মানে কি, বাকিতে বিক্রি করছেন, সেটা বললাম, যদি পেমেন্ট না করে আমি যে টাকা রাখলাম আর সেভ নিবে অবশ্যই। আচ্ছা, এখন দেখেন এটা কোন সেকশনে আছে। অ্যাওয়েটিং পেমেন্ট মানে আপনার সে পেমেন্ট করার জন্য আপনি এখানে বলছেন, বা এখানে পেমেন্ট করার জন্য আমরা কেউ বিদেশ থেকে টাকা আসলে বা ধরেন রেমিটেন্স আসলে, একটা রেমিটেন্স অ্যাডভাইস নামে কিছু শুনছেন? রেমিটেন্স অ্যাডভাইস, রেমিটেন্স অ্যাডভাইস মানে হচ্ছে আপনার টাকা পাঠানোর ব্যাপারে তারা কনফার্ম করছে কিন্তু আপনার ব্যাংকে এখনো আসেনি। অ্যাডভাইস এটা না? এটা এটা কি কিছুটা সেরকমই, হ্যাঁ। এখন দেখেন এটা যদি আমি টিক দিই, এটা কত টাকা? 5,000 টাকা ডিপোজিট করলে আচ্ছা, এখন ধরেন এই বাকি আচ্ছা এটা কোনটা আসলো ফর্ম, এটা তো রেফারেন্স ব্যাংক, আরবিএল ব্যাংক। ধরেন টাকাটা যেটা আমাকে দিছে, হ্যাঁ, এটা আমি ডিপোজিট করে দিলাম। ও, রেফারেন্স নাম্বার না, চেক। কি দেখায়? ও আচ্ছা, পরের পেমেন্টটাও হয়ে গেছে দেখাচ্ছে। আচ্ছা, অ্যাওয়েটিং অ্যাপ্রুভালে কি ছিল আমাদের বলেন তো? বাকি টাকাটা ছিল, বাকি টাকাটা আমরা সরাসরি ডিপোজিট দেখাই দিছি, এটা বুঝতে পারছেন? তাহলে এটা আমাদের এখন কোন অবস্থায় আছে দেখেন তো, স্ট্যাটাসে কি দেখাচ্ছে? এইটা পেইড। তার মানে এটার আমাদের খেলা শেষ। একটা কোর্ট থেকে ইনভয়েস করছি, ইনভয়েস থেকে 2 ভাগে পেমেন্ট নিচ্ছি, এই তো। হ্যাঁ, ইনভেন্টরিতে মাল দিচ্ছি, ইনভেন্টরিতে আপনার ইনভেন্টরি অ্যাসেট থেকেও মাল কমে যাবে। সেম কুইক বুকে, মানে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল তো সেম। হ্যাঁ, এখন শুধু আপনার কোনটাতে কোন সিস্টেম। ওকে, বলেন। নতুন কোড করবো একটা। শুক্রবার সকাল করে ঝামেলাটা এখানে প্রচুর পাই আমরা। ইন্টারনেট প্রোভাইডার চেঞ্জ করা উচিত, ভালো মোবাইল না হতে পারে। বাংলাদেশে ভালো ইন্টারনেট প্রোভাইডার যে আসলে কে, এটা বোঝা খুব মুশকিল। আমরা শেয়ার আইপি ইউজ করে, আমরা তো হ্যাঁ, এই যে আসলাম, এখন কি করব বলেন? একটা আইটেম দিয়ে ডিসকাউন্ট, একটা আইটেম এমন কোয়ান্টিটিতে অ্যামাউন্ট আসবে, ডিসকাউন্ট দিলে প্রশ্ন লেগে ট্যাক্সি হিট করে দেবে ডিসকাউন্ট। অবশ্যই ট্যাক্স হিট করবে। ট্যাক্স হিট করবে বলতে কি, আপনার ট্যাক্স অ্যামাউন্ট কমে যাবে কি না? না না না, আমার কথা আপনার ট্যাক্স অ্যামাউন্ট কমবে না, আমি বলছি টোটাল অ্যামাউন্টে হিট করবে, ট্যাক্স অ্যামাউন্ট সহ টোটাল অ্যামাউন্টে আপনার হিট করবে, কিন্তু ট্যাক্স যে অ্যামাউন্ট সেটা ওই ধরেন আপনি একটা জিনিসের দাম হচ্ছে 100 টাকা, আপনি 10% ডিসকাউন্ট দিচ্ছেন, জিনিসের দাম কত হলো? 90 টাকা। আর 90 টাকার উপরে যে 15% ট্যাক্স, ওই 15% ট্যাক্সই আসবে, 100 টাকার উপরে কিন্তু আসবে না। এই থেকে আমার প্রশ্ন, ট্যাক্স আমাদের দেশে হিসাবে বা ওদিকে আসার পরে আমি 100 টাকা ডিসকাউন্ট না পাই না। না না না, ডিসকাউন্ট দিলে তো আপনি আপনি টাকাই কমায় ফেললেন। আমি ট্যাক্স অথরিটি আমার বেজ অ্যামাউন্টে আমার ট্যাক্স
তার মানে আমি কোনো কিছুর উপর যদি 50% ধরেন ডিসকাউন্ট দিলাম, ধরেন আমি জিনিসটা 100 টাকা দিয়ে 50 টাকায় বিক্রি করি, আমি কি 100 টাকার ট্যাক্স দিব? 100 টাকা। না 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 আপনার সেটা আপনার ব্যাপার, কিন্তু গভর্নমেন্ট না 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 এখানে আমি বলি, আপনার যখন অ্যাক্রুয়ালে করবেন, অ্যাক্রুয়াল বা স্ট্যান্ডার্ডে যখন করবেন, অ্যাক্রুয়াল করলে আপনার ট্রানজ্যাকশন অ্যামাউন্ট কত হচ্ছে, ট্রানজ্যাকশন অ্যামাউন্ট কিন্তু 50 টাকা, এই 50 টাকার উপরেই ট্যাক্স আসবে। এবং ধরেন এই 50 টাকার মধ্যে আপনি পেমেন্ট পাচ্ছেন 10 টাকা, আর যখন আপনি ক্যাশ মানে ট্যাক্স মেথড ক্যাশে দিবেন, তখন ট্যাক্স পে করবেন আপনি 10 টাকার উপরে। না, এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমি যখন প্রাইস ডিক্লারেশন দেব, ঠিক আছে, ট্যাক্স অথরিটির প্রাইস ডিক্লারেশন ওরাই কিন্তু প্রাইস ফিক্স করে দেবে, এই মোবাইলটার দাম 10 টাকা, ঠিক আছে। এইখানে ইনফরমেশনে কোনো গ্যাপ আছে, কারণ কি ধরেন আমি 100 টাকার প্রোডাক্ট কিনে আমি বিক্রি করবো 50 টাকা, ট্যাক্স দেবো 100 টাকার উপরে, এটা হবে না। এটাই কিন্তু হয় না। দোকানে যদি আমরা 50% ডিসকাউন্টে দেখেন, পরে ধরুন একটা শার্ট কিনবেন, ঠিক আছে, 100 টাকার শার্ট 50 টাকা কিনবেন, তাতে কিন্তু ট্যাক্স এক্সক্লুসিভ থাকলে ট্যাক্স কিন্তু যখন অ্যাড হবে, ওই 100 টাকার উপরে 10 টাকাই আপনার অ্যাড হবে, 60 টাকা দাম হবে, ট্যাক্সটা কমে। এইটা এখন বাংলাদেশের সিস্টেমে এটা করতে পারে, আমি আমার সঠিক এটা এই জন্য আমার জানা নাই, সুবিধা আমি জিনিসটা এখন বললাম। তবে পৃথিবীর কোথাও এই জিনিসটা হবে না। এখন বাংলাদেশে এটা কে করে বা কারা বাংলাদেশের করে, লজিকটা হলো কি আপনার যে ট্যাক্স ডিক্লারেশন যেটা প্রাইসটা আছে, এখানে তো আসলে কারো কোনো বাপ মা নাই, বুঝেন নাই, এখানে যে যার মতো চলে। লজিক হলো কি আপনি তোমার 100 টাকার জিনিস তুমি 1 টাকা উপরে ট্যাক্স। আমি আপনাদেরকে ট্যাক্সের ব্যাপারটা একটু বলি, সেটা হলো ধরেন আমি ট্যাক্স আমি আমার ট্রানজ্যাকশন মেথড সিলেক্ট করছি কি অ্যাক্রুয়াল। এখন ধরেন অ্যাক্রুয়াল করার পরে আমি 100 টাকা জিনিস আমি বেচতেছি 50 টাকায়, তাহলে আমার সব জায়গায় আমার অ্যাকাউন্টসে সব জায়গায় অ্যাক্রুয়ালে হিট করবে কত? 50 টাকা, তাই না? 50 টাকা হচ্ছে আমার ট্রানজ্যাকশন। এখন ধরেন আমি যখন ক্যাশ মেথড সিলেক্ট করতেছি, ক্যাশে মানে আমার ক্যাশ আসছে কত, আমি রিসিভ করছি কত, তাই না, সেটার উপর আমি ট্যাক্স দিব। তো ধরেন এই 50 টাকার মধ্যে আমার 40 টাকা আছে এখনো মার্কেটে পড়ে, বাকি আমি ক্যাশ রিসিভ করছি, আমার ব্যাংকে ঢুকছে 10 টাকা, তাহলে কিন্তু আমার এই আমি সেটা পিরিয়ডিক্যাল দিই, ধরেন আমি 3 মাস পরে দিই, 6 মাস পরে দিই বা বছর পরে দিই, তাহলে কিন্তু আমি ট্যাক্স দিব কিন্তু আমি এই 10 টাকার উপরে। যখন আমি ট্যাক্স মেথডটা ক্যাশ ধরতেছি, মানে আমার ক্যাশ কতটুকু আসছে, এই ডিফারেন্সটা বোঝাই এই যে আপনি ক্যাশ আর অ্যাক্রুয়াল যে ডিফারেন্সটা বাংলাদেশে কিন্তু ট্যাক্সের ক্যাশ অ্যাক্রুয়াল নেই, আপনি যে আপনার ট্রানজাকশনে আপনি ইনভয়েস কত, আপনি 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 এটা যদি আমাকে বুঝান, আপনি যেটা বলছেন এটা আমি মানছি, এটা কোনো অসুবিধা না নেই। আমি আপনারটা বুঝতে পারছি, ডিফারেন্সটা কোন জায়গায় এই জায়গায়। আপনি আমাকে বলেন বাংলাদেশে যে ট্যাক্সের ব্যাপারটা, ভ্যাট যে বলে কি, ভ্যাটটাও কিন্তু ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, আবার ইনকাম ট্যাক্স, মানে ওই ট্যাক্সটা আবার আলাদা। আবার ধরেন আবার এটা সেটা অনেক রকমের ভেজাল আছে কিন্তু বাংলাদেশের ট্যাক্সে। হ্যাঁ, তো এত ভেজাল করার কারণে দেখা যায় 90% লোক ট্যাক্সই দেয় না, ঠিক আছে। আপনি বলেন তো সিঙ্গাপুরে এবং দুবাইতে, সিঙ্গাপুর এবং দুবাই পৃথিবীর ধনী দেশগুলোর মধ্যে, মানে দুবাই শহর আমিরাত ধনী দেশগুলোর মধ্যে অন্যতম, তাই না? ওদের ট্যাক্সের পরিমাণ কত? সিঙ্গাপুরে ট্যাক্সের পরিমাণ 3%। দুনিয়ার সব ব্যবসায়ী সিঙ্গাপুরে যে ব্যবসা করতেছে কেন? 3% ট্যাক্স দিয়ে এত টাকা গভর্নমেন্ট কোত্থেকে পায়? আপনাকে যখন আমি বলবো ভাই আপনার এটার উপর ট্যাক্স 20%, তখন আপনি চিন্তা করবেন আমি 10% কেমন চুরি করবো এখান থেকে। আর যখন বলবো ভাই আপনার উপর ট্যাক্স 2%, তো দিতে সমস্যা কি? যার কারণে কি হয় জানেন, সব ব্যবসায়ী, সব সাধারণ জনগণ তারা প্রপার ট্যাক্স দেয়। যার কারণে আমাদের দেশে যে ট্যাক্স রিটার্নের ব্যাপার একটা আছে না, ট্যাক্স রিটার্ন, আমাদের দেশে কি হয়, রিটার্ন আমরা আগে সাবমিট করি, মানে আমি কতটুকু খরচ করে কতটুকু বাদ দেবো এটা আগে দেখাই, দেখানোর পর আমার কতটুকু থাকবে এইটুকু দিই, তাই না? এটা আরো বড় চুরি। আপনি যদি আপনি এই কুইক বুকে শিখছেন এবং আপনি জেরোতে দেখেন, ট্যাক্স আপনার রিটার্নের কথা আগে বলাই নেই, আগে ট্যাক্স আপনাকে পেমেন্ট করতে হবে, পেমেন্ট করার পরে আপনি যখন ট্যাক্স দিয়ে দিলেন সব, তারপরে আপনার কোথাও কোনো ঝামেলা আছে কিনা, রিটার্ন পাবেন কিনা এই পাবেন কিনা, সেগুলো সাবমিট করবেন, অটোমেটিক রিটার্ন চলে আসবে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী। আমরা কি করি, আমরা রিটার্ন আগে দিই, দিয়ে তারপর ট্যাক্স কতটুকু দেবো সেটুকু নির্ধারণ করি। এখানে কিন্তু ওই সিস্টেম নাই, এখানে কিন্তু প্রতিটা ট্রানজ্যাকশনে আপনাকে ট্যাক্স সেন্টারে ট্যাক্স জমা করতে হচ্ছে, তাই না? তো এখন দেখেন দুবাইতে বলে ট্যাক্স ফ্রি, ট্যাক্স ফ্রি বলে না, ট্যাক্স ফ্রি বলতে আসলে ফ্রি না, সব কিছুর উপরে না, যতটুকু উপরে আছে অতটুকুর উপরে ওরা প্রপার ট্যাক্স দেয়।
যার কারণে ওদের ট্যাক্সের পরিমাণ আমাদের এই 15% 20% থেকে অনেক বড়। কারণ এখানে আপনি 15% ধরে রাখছেন, 15% নেন কার কাছ থেকে। বেসরকারি কিছু চাকরিজীবী আছে যাদের হলো 3,60,000 টাকার উপরে বছরে যায়, গলার পাড়া দিয়ে তার কাছ থেকে ট্যাক্সটা নেন, আর বাকি কারো কাছ থেকে কিন্তু নিতে পারেন না। বাংলাদেশে এমন কোন শিল্প গ্রুপ নাই যার মালিকের এত বড় দাড়ি, মাথায় এত বড় জুব্বা, এরকম শিল্প গ্রুপের মালিক আছে না? এই হলো সবচেয়ে বড় ট্যাক্স। ঠিক আছে, আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, আমি একসময় সানফ্রান্সিসকো কাজ করতাম, আচ্ছা ওরা হচ্ছে যে বিদেশি কোম্পানি, ওরা 100% ইয়ে ছিল, ফেয়ার ট্যাক্সের ক্ষেত্রে। আমি তো পুরো অ্যাকাউন্টে ছিলাম, 100% ট্যাক্স ভ্যাটে একদম একুরেট, সাপ্লায়ারের কাছ থেকে কাস্টমার বলতেন। ঠিক আছে, আমাদের ঝামেলা করতে বেশি, কারণ আমরা তো কোনো পয়সা দিই না। হ্যাঁ, আমার সবকিছু অ্যাকুরেট আছে। ঠিক আছে, দেখা গেছে স্যার বস আপনার বছর যখন রিটার্ন দিতেন, এরকম হাজার হাজার ডকুমেন্টস আছে, হাজার হাজার, মানে পিক আপ ভরে টেবিল দিয়ে তারপর ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, মানে যেহেতু আমাদের অ্যাকুরেট আমরা দেবো না, 2 টাকা দেবো, ওরা আইসা বসে করছে। ওদের ওদের বিষয়টা হচ্ছে যে আপনার ভাই অ্যাকুরেট ট্যাক্স দেওয়ার দরকার কি? অ্যাকুরেট ট্যাক্স হয় না, এরপরে যে তুলে বসছে এগুলো নিয়মিত এখানে লেগে ভ্যাটে তো একদম মাসে মান্থ এন্ড দিয়েছে 1,500 টাকা দিয়ে বিক্রি। আচ্ছা, এখন বাংলাদেশের ট্যাক্স সিস্টেম নিয়ে আলোচনা করে আসলে লাভ নাই। আর এইটা না, এইটার ব্যাপারটা হচ্ছে কি, যারা ট্যাক্স লয়ার আছে না, এরাও সব কিছু ভালো করে জানে না। আমরা যাদের কাছে নর্মালি ট্যাক্স সাবমিট করার জন্য, কাগজপত্র ঠিক করার জন্য যাই, আসলে একটা ট্যাক্স সাবমিট করার জন্য আমার আরেকটা লোক ধরতে হবে কেন? সিস্টেম তো সহজ। না, সিস্টেম তো সহজ জিনিস ভাই। আপনি যেটা কিনছেন এর উপর গভর্নমেন্টকে এত % আপনার ভাগ দিতে হবে, সোজা কথা। সে ভাগ দেওয়ার ওটা তো সহজ থাকবে। আমার এটার জন্য লয়ার ধরতে হয়, আমার জন্য ট্যাক্স এক্সপার্ট ধরতে হয়। এক্সপার্ট ধরতে হবে কেন? তার যখনই বুঝবেন যে, ওই যে একজন বিচারপতি বলছিল যে হ্যাঁ, যখন দেখবেন যে রায়ের কপি অনেক বড়, 40 পৃষ্ঠার রায়, 50 পৃষ্ঠার রায়, তখন বুঝবেন যে রায়ের মধ্যে ঝামেলা আছে। এই জন্য এত বড় রায় লেখা, যেটা তাদেরকে পড়ে না দেখে। তো যে সিস্টেমের মধ্যে ঝামেলা যত বেশি, তখন বুঝবেন যে সিস্টেমের মধ্যে ঝামেলা আছে। মানে যে সিস্টেম যত পেঁচানো, যত বড় প্রসেস, যত বেশি এর মধ্যে ঝামেলা আছে, এই কারণে এটা এত বড়। সিম্পল জিনিস, আপনি কুইক বুকে দেখলেন না, আপনি 15% ট্যাক্স সেন্টার ক্রিয়েট করছেন, আপনার প্রতিটা ট্রানজাকশনে ওই 15% টাকাটা, অঙ্কটা যে ওখানে জমা হচ্ছে, আপনার মাস শেষে আপনার 15%, যেহেতু আপনি ক্যাশ সিলেক্ট করছেন, ওই ক্যাশ বেসিসে আপনার রিসিভ কতটুকু, ওই টাকাটাই কিন্তু ওখানে শো করবে। এই কারণে কুইক বুকের এই ট্যাক্স সেন্টারের টাকাটা পুরো ইউরোপ আমেরিকায় স্বীকৃত। কুইক বুক দেখাচ্ছে 10 টাকা, ঠিক আছে, এই 10 টাকায় ট্রান্সফার করো, ওকে ডান, কোনো ঝামেলা নেই এখানে, তাই না? তো আপনি ইয়াতেও সেম, আপনি যদি কি বলে এটা, জেরো থেকেও দেন, জেরো এরকম অস্ট্রেলিয়া ইউকেতে স্বীকৃত। জেরোতে আপনার ট্যাক্স সেন্টারে আপনি 15% ট্যাক্স, মানে আপনি সবগুলোতে ট্যাক্স সিলেক্ট করছেন, 15% ট্যাক্স আসছে কত, এত, আপনার রিসিভ মানি কত, রিসিভ মানি এত, এটার উপরে এই 15% কত টাকা হয়, এত টাকায় আপনি পেমেন্ট করবেন। কোথাও যেতে হবে না, শুধু ওই যে ব্যাংক কানেক্ট করা থাকে না আপু, ব্যাংক কানেক্ট করা থাকে, ওখানে আপনি শুধু ওই ইয়াতে যেমন HMRC-তে দেয়, আমরা যেমন NBR-এ যাই, HMRC-তে দেয়, HMRC-ও কানেক্ট করা আছে। ব্যাংক থেকে HMRC-তে ওই পরিমাণ টাকা 15% ট্রান্সফার করে দেন, ট্রান্সফার হয়ে যাবে, আপনার কোথাও যেতে হবে না। এখান থেকে ওই কুইক বুক থেকেই বা আপনি ইমেইলেই আপনি আপনার রিটার্ন, আপনার সব কিছু সার্টিফিকেট পেয়ে যাবেন। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এটা তো HMRC ওপেন করতে, যেমন ধরেন আপনি NBR কানেক্ট করবেন, আমার তো NBR একটা অ্যাকাউন্ট থাকতে হবে, আমি এখন ট্যাক্স পেয়ার, 3 নাম্বার আছে না ট্যাক্স পেয়ারদের, আমার একটা ট্যাক্স পেয়ার থাকতে হবে। HMRC তো আমাদের কিছু নাই, যার কারণে আমরা ওখানে অ্যাড করতে পারছি না। আর এইসব জিনিস ক্লায়েন্ট আপনাকে কখনো দিবেও না, ওনার ট্যাক্সের জিনিস উনি কানেক্ট করে দিবে আপনাকে, কানেক্ট করে আপনাকে বলবে যে HMRC তুমি এখানে টাকা ট্রান্সফার করো, আমরা ট্রান্সফার মানি দিয়ে ওখানে শুধু HMRC-তে ওই পরিমাণ টাকা দিয়ে দেবো, বাস, অটোমেটিক ব্যাংক থেকে চলে যাবে। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, HMRC বলতে কি, যখন হ্যাঁ এটা দেখতে পাবেন, যখন আপনি HMRC কানেক্ট করবেন, এমনিতে নর্মালি ধরেন আপনি কানেক্ট না করে HMRC ধরেন আপনি এমনিতেও পেমেন্ট করতে পারেন না, জার্নাল করে দিলেন বা কোনো একটা ভাবে ব্যাংক ট্রান্সফার করে দিলেন, সেইটা আপনি লেজারে পাবেন, আপনার লাইবিলিটি কমে যাবে এবং আপনার টাকা যে এক্সপেন্স হচ্ছে, মানে টাকা যে বেড়ে যাচ্ছে, এটা আপনি ব্যাংক থেকে দেখতে পাবেন, এটা আপনি এখানে পাবেন। কিন্তু
এইচএমআরসির যে স্টেটমেন্ট, আপনি ব্যাংক স্টেটমেন্ট কোত্থেকে পান? ব্যাংক থেকে পান না? সেটা হোক অনলাইন হোক আপনি অফলাইন তুলে নিয়ে আসেন। এইচএমআরসিতে আপনার টাকা অ্যাকাউন্ট থাকতে হবে, নাহলে এইচএমআরসি স্টেটমেন্ট আপনি কোত্থেকে পাবেন? না না, এরকম কিছু নাই। হয় উনি বুঝে নাই, না হলে উনি বেশি বুঝছে। এরকম কিছু থাকলে অবশ্যই আপনাকে আমি দেখা দিতাম। না আলাদা কি, আমি তো আপনাকে বলছি এইচএমআরসিতে আপনি পেমেন্ট করবেন, ধরেন আপনি ব্যাংক থেকে এইচএমআরসিতে একটা পেমেন্ট দেখাতে পারবেন না? এখনো তো পারবেন কুইক বুক থেকে বা জেরো থেকে। এইচএমআরসিতে আপনি একটা পেমেন্ট দেখালেন, সেটা কি আপনার লেজারে থাকবে না যে এইচএমআরসিতে পেমেন্ট? তো এইটাই তো আপনি এখন পাচ্ছেন। এখন যদি আপনি বলেন যে এইচএমআরসিতে কিছু দেখা যায় কিনা, তাহলে এইচএমআরসি লাগবে আপনার। কারণ এইচএমআরসিতে আপনার লাগবে, আপনার আইডি পাসওয়ার্ড লাগবে, এইচএমআরসি স্টেটমেন্ট লাগবে, এর বাইরে কিছু নাই। যদি বলে যে হ্যাঁ এখান থেকে এইচএমআরসি দেখা যায়, এমন হতে পারে কেউ হয়তো লাইভ কোনো ক্লায়েন্টের এইচএমআরসি অ্যাকাউন্ট দেখাতে পারে, তাও এটা একদম আমি 99% অসম্ভব। কারণ ক্লায়েন্ট আপনাকে ব্যাংকের ডাটা, এইচএমআরসি ডাটা এগুলো জীবনেও দিবে না, আইডি পাসওয়ার্ড কখনো দিবে না। আপনাকে ব্যাংক কানেক্ট করে দিবে যে তুমি ব্যাংকে টাকা পাঠাও, ব্যাংক থেকে টাকা সেন্ড করো, কিন্তু তুমি ইয়া করতে পারবে না, মানে এটার আইডি পাসওয়ার্ড এটা ওর কাছে থাকবে। এগুলো ক্লায়েন্ট, আপনি নিজে ক্লায়েন্ট হলে আপনি কখনো আপনার অ্যাকাউন্টেন্টকে দিবেন? জীবনও দিবেন না। এনিওয়ে, তাহলে আমরা কোডটা বুঝলাম, কোড থেকে আমরা পেমেন্ট নেওয়া বুঝলাম। কোডের মধ্যে ডিসকাউন্ট দেওয়া যায়, ডিসকাউন্ট দেওয়া যায় দুইভাবে, একটা হলো পার্সেন্টেজে আর একটা হলো টাকার অঙ্কে। বাট আচ্ছা, এইখানে আমরা এইটাতে পার্সেন্টেজ, এটাতে ডিসকাউন্ট দিছিলাম না এই ড্যানিয়েল রে? দেখেন তো এটা কি টাকার অঙ্কে আছে? এখন 100 টাকা দিছিলাম, কিন্তু এটা 100 টাকা টোটাল অঙ্কের উপরে কিন্তু অটোমেটিক পার্সেন্টেজ শো করতেছে 3.23%। এটা শুধু আপনি কোটেই দিতে পারবেন, কোটের পরে যায় সব জায়গায় আপনাকে কনভার্ট করে পার্সেন্টেজেই ডিসকাউন্ট দিতে হবে। আচ্ছা, এখন আসেন আমরা ইনভয়েস সেন্টারে যাই। এখান থেকে আপনি নিউ ইনভয়েস, এটা হচ্ছে ইনভয়েস সেন্টার। এখানে আসলে আপনি যতগুলো ইনভয়েস করছেন সব দেখাবে। হ্যাঁ, এখান থেকে যদি আপনি নিউ ইনভয়েসে যান তাহলে যা পাবেন ঠিক আগের মতো। এই প্লাস থেকে যদি আপনি ইনভয়েসে যান, এখানে আসলেও ওই একই পেজই পাবেন। ঠিক আছে, মানে একটা নতুন ইনভয়েস ক্রিয়েট করবো। আগেটা তো কোড থেকে ইনভয়েস করছিলাম, সরাসরি আমরা ইনভয়েস করে দিব। সেম এখানে আপনি একজন ক্লায়েন্টের নাম নেন। ওরে ভাই, এ তো 9-2 ঘন্টা পরে। এর নাম কি? আমান্ডা। একে যদি নেই, ধরেন আমার ইনভয়েস ডেট হচ্ছে 2 তারিখ, ডিউ ডেট ধরলাম আমি 31 তারিখ, মাস পুরো সময় দিলাম। হ্যাঁ, এখন দেখেন আমার আগে দুটো ইনভয়েস আছে, এটা ইনভয়েস নাম্বার কত আসলো? 3। না, এটা করা এডিট করে দেবে। এডিট না করাই ভালো, কারণ এডিট করে আপনি একটা দিবেন, মাঝখানে সিরিয়াল মিস হয়ে যাবে, আপনি বুঝবেন না। আবার যদি কখনো এরকম হয় যে এরকম হতে পারে না যে আপনার এখন 3 চলতেছে, কিন্তু এটা আপনাকে 5-এ ফেলতে হবে, মাঝখানে আরেকটা ঢুকবে, তখন আপনি এডিট করবেন। হ্যাঁ, এডিট করা যাবে। আচ্ছা, রেফারেন্স ধরেন কিছু একটা রেফারেন্স দিলাম, আইটেম সিলেক্ট করি, এটা ধরেন দিলাম আমি 5টা, এটা ধরেন দিলাম আমি 8টা। ঠিক আছে, এই ডিসকাউন্ট যদি দেন তাহলে এরকম 5%। ও আচ্ছা, এখানে আর পার্সেন্টেজ দিতে হবে না। আচ্ছা, বলছিলাম না কোটের পরে আপনি আর টাকার অঙ্কে দিতে পারবেন না। এখানে অলরেডি দেখেন আগে এই ডিসকাউন্টের পাশে পার্সেন্টেজ ছিল না, এখন এখানে পার্সেন্টেজ বসাই দিচ্ছে, এখন আর পার্সেন্টেজ দিতে হবে না, যা দিবেন ওটাই পার্সেন্টেজ। এটা ধরেন দিলাম আমি 3%। আমাকে ট্যাক্স সিলেক্ট করতেই হবে। ট্যাক্স আমার এখানে 15 ছাড়া বাকিগুলো নাই, আপাতত 15 দিয়ে দিচ্ছি। এগুলো চাইলে আপনারা এক্সট্রা এগুলো কেটে দিতে পারবেন। এখন দেখেন টোটাল ডিসকাউন্ট চলে আসছে। এটা এই যে নিচের অঙ্কটা 382.43, এটা কিন্তু টোটাল ডিসকাউন্ট 5 আর 3 5%, আর সরি 8%, 13% ডিসকাউন্ট চলে আসছে এখানে। হ্যাঁ, এখন আমরা এটা সরাসরি অ্যাপ্রুভ করে দিই।
সেভ করলে কি হয়, ড্রাফটে থাকে, মানে আপনি এডিট করতে পারেন আর কি। হ্যাঁ, এটাও কিন্তু এডিট করা যাবে। এখন ধরেন এডিট করতে পারবেন আপনি কতক্ষণ পর্যন্ত। এইটা কি হয়েছে, এটা কিন্তু অলরেডি আমাদের ব্যালেন্স শিটে হিট করছে, তাই না? এখন এটা এডিট করা যাবে। এই যে ইনভয়েস অপশন থেকে এডিট অপশন আছে, ঠিক আছে? এডিট অপশন আছে, এডিট করতে পারবেন পেমেন্ট নেওয়ার আগ পর্যন্ত। পেমেন্ট নেওয়ার পরেও পারবেন। তখন কি করতে হবে, আপনাকে পেমেন্টটা আগে উইথড্র করে নিতে হবে। উইথড্র করে নিয়ে এডিট করে তারপর পেমেন্টটা আবার অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, দেখাবো তো, বলছি যখন তখন তো দেখাবো, না দেখালে বললাম না। আচ্ছা, তাহলে এখন দেখেন আমরা কি করব, এটা চেঞ্জ করব। এটা ধরেন আমি কোয়ান্টিটি 5টার জায়গায় করলাম 7টা, এটা 8টার জায়গায় করলাম 5টা, ঠিক আছে? দেখেন আমাদের অঙ্ক চেঞ্জ হয়ে গেছে না? এখন জাস্ট এটা খালি আপডেট করে দিব। কোনটা? ওহো, সরি সরি। দেখছেন অবস্থা। ওকে, তাহলে এখন এটা যদি আমরা পেমেন্ট নেই, তাহলে পেমেন্ট কীভাবে নিব আমরা তো জানি। এখান থেকে জাস্ট আমরা অ্যামাউন্টটা দিয়ে দিব। পেইড ডেট, এটা বিল করছিলাম কবে, ধরেন পেইড ডেট আমরা 14 তারিখে। হ্যাঁ, আর পেইড টু কোন ব্যাংকে নিব, আর বিএস ব্যাংকে নিলাম। রেফারেন্স যদি থাকে দিলাম, চেক নাম্বার টাম্বার যা আছে দিয়ে এটা অ্যাড পেমেন্ট করে দিলাম। এটা এখান থেকে গেল, অলে যাই। ইনভয়েস 3 আমারটা, এটা কি হয়েছে, একবার পেইডে চলে গেছে, তাই না? এটার ঝামেলা শেষ। এটাও কিন্তু আমরা পার্সিয়াল নিতে পারতাম, আগের মতোই পার্সিয়াল পেমেন্ট করে নিতে পারতাম। এখন ধরেন এইটাতে যদি আপনার এইটাতে ধরেন আপনার এখন এডিট করতে হবে। পেমেন্ট নেওয়া এখানে আপনি দেখাই ফেলছেন, পেমেন্ট তো আপনার কাছে ব্যাংকে আপনি এখানে দেখাইছেন। হ্যাঁ, আরবিএস ব্যাংকে পেমেন্ট নেওয়া হয়ে যাওয়ার পর এটা আপনি এখন দেখাইছেন। এখন ধরেন এই যে আমরা 5টা করছি, এটা হবে আসলে 15টা। এখন কি করবেন? এখন যেটা করবেন, এই যে পেমেন্ট নিচে দেখতে পাচ্ছেন, পেমেন্ট ব্লু কালারে দেখাচ্ছে না, পেমেন্টে ক্লিক করবেন। পেমেন্টে ক্লিক করার পর এই যে অপশনে যাবেন, রিমুভ অ্যান্ড রিডু, দেখতে পাচ্ছেন নিচে, এখানে ক্লিক করবেন। পেমেন্টটা চলে গেছে এখান থেকে। এখন পেমেন্ট তো গেল, এখন যে আপনার ব্যাংকে যে পেমেন্ট নিয়েছিলেন, ব্যাংক অ্যাকাউন্টে কি হবে? ব্যাংকে টাকা ঢুকেছেন না, দেখাইছেন না ব্যাংকে টাকা, ওখানে আর কিছু করতে হবে না, অটোমেটিক ওটা রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, ব্যাংকে যে টাকাটা ধরেন ব্যাংকে ছিল 10 টাকা, আপনি আরো 20 টাকা পেমেন্ট দেখাইছেন, টোটাল 30 টাকা হওয়ার কথা না? যখন আপনি এখান থেকে এটা রিমুভ অ্যান্ড রিডু করবেন, তখন অটোমেটিক ওই 30 টাকা ব্যাংক থেকেও নাই হয়ে যাবে। ওকে, ওখানে আর আমাদের আলাদা করে কিছু করতে হবে না, ঠিক আছে? এখন আপনি এখানে দেখেন এডিট অপশনটা আবার পাচ্ছেন, এডিট করেন। এটা হচ্ছে 15, যে কখন নড়ে বুঝি না তো। 15, এখন এটা আমি আপডেট করলাম। ওকে, এখন কি করতে হবে, এখন আবার পেমেন্টটা দেখাই দিতে হবে।
পেমেন্ট বলেন। আমাদের পেমেন্ট আপনি যেটা দেখাচ্ছেন এটা তো হলো ব্যাংক স্টেটমেন্ট আপলোড করার পরে আমরা পেমেন্টটা দেখাবো, তাই না? হ্যাঁ তো আমি যদি ওখান থেকে পেমেন্ট দেখিয়ে দিই ব্যাংক স্টেটমেন্ট থেকে, ব্যাংকের প্যানেল থেকে, তাহলে কি হবে? তখন এখানে তো আমার ওখানে টাকা থাকবে বেশি, এখানে টাকা থাকবে কম। হিসাবটা তো এমনই হওয়ার কথা, কারণ 5টা যে দাম ছিল এখন 15টা দাম বেড়ে গেল না? তাহলে তখন তখন সিনারিওটা তো কাস্টমারের ওখানে গিয়ে মাইনাস হয়ে যাচ্ছে। আপনি তো ইনভয়েসে আছেন, ইনভয়েসের সাথে রিলেটেড না কাস্টমারটা, কাস্টমার প্যানেলে ঢুকিয়ে দেয়। কাস্টমার প্যানেলে কাস্টমার প্যানেলে এটা লিখ করবে না যে আমি যখন ব্যাংক থেকে পেমেন্ট দেখালাম এটা তো আমার ইনভয়েসের এগেইনস্টে আমার ছিল 4,000 টাকা, আমি না না না, এটা যখন আপনি রিমুভ অ্যান্ড রিডু করবেন তখন এটা সব জায়গা থেকেই চলে যাবে। না না, যখন আমি আপনার ব্যাংকের কথা বলতেছেন তো, ব্যাংকের স্টেটমেন্টের হিসাব তো আলাদা, এটা তো আপনার অ্যাকাউন্ট। ব্যাংকে আপনার টাকা বাড়তে পারে কমতে পারে। ধরেন আপনি যখন এডিট করলেন এখানে কি হয়েছে, টাকা বাড়ছে না? আগের থেকে টাকা বাড়ছে তো। এখন ব্যাংকে আপনার পেমেন্ট দেখাইছেন কত, 3,000 সামথিং মনে করেন। এখন এখানে আপনার টাকা বেশি হয়েছে না? এখন কি করতে হবে, এটা তো এটা আপনার বাড়ছে কিভাবে, এটা আপনি ভুল করছেন একটা। প্রথম কথা, আপনার যে অ্যামাউন্টটা 4,952, এটাই হবে আপনার অ্যাকচুয়াল অ্যামাউন্ট। ব্যাংকে ঢুকছে আপনার এই অ্যামাউন্টটাই, আপনি ভুল করছেন এটা। আপনি এখানে রিমুভ অ্যান্ড রিডু করে এটা ঠিক করলেন, এটা হলো একটা সিনারিও। আপনি আমার কথা বুঝতে পারছেন? ব্যাংকে আছে আপনার 4,952 টাকাই, কিন্তু আপনি এখানে লিখতে ভুল করছেন, এখানে আপনি ঠিক করলেন, তাহলে ব্যাংক স্টেটমেন্টের সাথে এটা মিলে যাবে। এটা হলো একটা সিনারিও। দ্বিতীয় সিনারিও হচ্ছে আপনি এখানে সঠিক লিখছেন, কিন্তু আপনার ক্লায়েন্ট আপনাকে ভুল করছে, ভুল করে টাকা পাঠাইছে, কম পাঠাইছে। এখন বলছে ভাই আমি তো কম পাঠাইছি, তুমি এখন আমার এখানে কমাই দাও। ঠিক আছে, তাহলে এটা হলো 2 নম্বর সিনারিও। তাহলে যখন আপনি এখানে কমাইলেন, সেটাও আপনার যে কম পাঠাইছে সেটার সাথে মিলে যাবে। এখন আরেকটা হতে পারে আমি বেশি পাঠাইছি, 3 নম্বর সিনারিও, যে ভাই তোমাকে আমি টাকা 5,000 জায়গায় তোমাকে আমি টাকা পাঠিয়েছি 6,000, তুমি এন্ট্রিও দিচ্ছ 6,000, কিন্তু আমার এটা আসলে হবে 5,000, তুমি এটা ঠিক আমাকে টাকাটা ফেরত পাঠাও। এখন এটা কি ঠিক আছে? এখন ধরেন আপনি এখানে কমায় তাকে টাকাটা রিটার্ন করে দিতে হবে, তাহলে আপনার টাকার অঙ্ক মিলে যাবে। এই 3টা ঘটনাই ঘটতে পারে, এর বাইরে কিছু ঘটবে না। ওভারঅল যাই হোক ব্যাংকে যা করছে ওইটাই আবার রিডিউ করে এখানে আসছে। রাইট, আমি আপনাকে বলি এই ব্যাংক কোনটা, যে এখানে যে ব্যাংকটা বললাম আপনার জেরোতে যে ব্যাংক আছে, এটা কোন ব্যাংক? এটা আপনার ব্যাংক লেজার। আর এটা হচ্ছে আপনার ব্যাংকে যা ঘটতেছে ওটা হলো ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক লেজারটা তো আপনার হাতে আছে, আপনি এখান থেকে আন্ডু করলেন, ব্যাংক লেজার থেকে কমে গেল, কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্টে তো আর কমতেছে না, তাই না? এখন দুইটা ক্ষেত্রে আপনার ব্যাংক স্টেটমেন্টের সাথে মিলে যাবে এখান থেকে মিললেই। সেটা কোনটা? একটা হলো যে ও টাকা 4,952 টাকাই পাঠাইছে, আপনি ভুল করে 15টার জায়গায় 5টা তুলছেন। তাহলে যদি আপনি সঠিক করেন 15টা করেন, তাহলে ওর 4,952 আর আপনার এখানে আপনার যে লেজারে 4,952 মিলে যাবে। দ্বিতীয় হচ্ছে ও টাকা কম দিছে আপনাকে, 4,952 জায়গায় 4,000 টাকা দিছে, এখন আপনি 15টাই তুলছেন, ও বললো যে ভাই আমি তোমাকে টাকা কম দিছি, তুমি আসলে আমাকে কমই দাও। তখন যখন আপনি এখান থেকে প্রোডাক্ট কমাবেন, তখন কিন্তু আপনার 4,000 টাকাই মিলে যাবে। এটাও মিলল। একটা সিনারিতে আপনার টাকা মিলবে না যদি ও টাকা বেশি পাঠায় থাকে। টাকা বেশি পাঠাইলে আপনি এখান থেকে কমাবেন, কিন্তু ওখানে তো ব্যাংকে তো আর কমবে না, তখন আপনার ব্যাংক থেকে টাকা রিফান্ড করতে হবে, তাহলেই মিলে যাবে। এই 3টে, এর বাইরে আর কিছু হবে না। ওকে, আচ্ছা, তাহলে এখন ধরেন আমরা এখানে একটা রেফারেন্স নাম্বার দিলাম, অ্যাড পেমেন্ট দিলাম, এটা সিম্পল। মানে আপনি এখানে কি করতে পারেন, এখানে ডিসকাউন্ট দিতে পারেন, এখানে পার্শিয়াল পেমেন্ট নিতে পারেন, যেগুলো আমি আগে দেখাইছি। ইনভয়েসের ক্ষেত্রেও সেম কাজটা আপনি করতে পারেন। আচ্ছা, এখন আজকে আপনাদের ক্লাসটা আমি একটু শর্ট নিব। আচ্ছা, অনলাইনে যারা আছেন, কালকে আগামীকাল শনিবার রাত 9টায় এই ক্লাসটা বাকি অংশটুকু হবে। আমি আজকে ক্লাসটা একটু শর্ট করব। আগামীকাল রাত 9টায় অনলাইনে সবাই থাকবেন। আমরা মানে কাস্টমার এন্ডে তো 2-3টা গুরুত্বপূর্ণ জিনিস দেখলাম। আমরা বাকি ক্লাসে মানে কালকের ক্লাসে কাস্টমার শেষ করব এবং সাপ্লায়ারও মোটামুটি শেষ করব। কারণ কি, আপনারা অলরেডি কুইক বুকসের থ্রুতে জানেন সাপ্লায়ার এন্ডে কী কাজ হয়, এটা আপনারা করলেই ধরতে পারবেন। ওকে, তারপরও যদি না বুঝেন, আমি তো আছি, আমি তো প্রতিটা ক্লাসে আগের জিনিস আপনারা যা জানতে চাচ্ছেন আমি তো রিপিট করতেছি। এবং যদি আপনাদের ক্লাস শেষ হয়ে যায় তারপরও যা জানার থাকবে, দরকার পড়লে আপনাদেরকে নিয়ে মাসে আমি একটা করে ক্লাস করব। আপনারা যদি রাজি থাকেন, মাসে একটা করে 2 ঘন্টার ক্লাস পাবেন।
এটা 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 হচ্ছে ইনস্টিটিউটের সাথে কোনো সম্পর্ক নেই, এটা আপনার সাথে আমার সম্পর্ক। ওকে, এই শনিবার রাত করে আপনারা একটু সময় দিবেন 2 ঘন্টা করে, যার যা প্রবলেম, অথবা মার্কেট প্লেস নিয়ে অনেকে সমস্যা থাকতে পারে, বা অনেকে নতুন নতুন প্রবলেম ফেস করতে পারে, হ্যাঁ, এরকম জিনিসগুলো নিয়ে, অথবা যে আগের জিনিসগুলোর মধ্যেই অনেক কিছু হয়তো নতুন করে আসতে পারে, এগুলো নিয়ে আমার সাথে মাসে একটা করে আপনাদেরকে আমি একটা শনিবার ফিক্স করবো, ওই শনিবার আপনার সাথে আমি ক্লাস করবো। ঠিক আছে, ওটা ঠিক ক্লাস না, ওটা আলোচনা বলতে পারেন, যে যার মতো মতামত দিবেন, কোথায় কোন সমস্যা দরকার পড়লে, যে এই যে যারা আপনাদেরকে, আপনারা আমার সাথে একটা অনলাইন ক্লাস করছেন না ফাইবারের, ফাইবারের ক্লাস তো অনলাইন হয়েছে, ওইটাতে কি কোনো প্রবলেম মনে হয়েছে? বোঝা যায় তো না, স্ক্রিন দেখা যায়, সবই তো বোঝা যায়, ওতে ফ্লুয়েন্ট হয়, এমনি তো আমাদের কোনো প্রবলেম হয় না, তখন তো আর কোনো প্রবলেম হয় না, ডাইরেক্ট কমিউনিকেশন করা যায়। তাই না? তো ওই রকমই হবে, আপনারা আমার স্ক্রিন দেখতে পারবেন, কার কোথায় প্রবলেম, ভাই এই জায়গায় প্রবলেম, স্ক্রিন খুলে দেখা হয় আপনার কি এখানে প্রবলেম, হ্যাঁ এখানে প্রবলেম, অথবা স্ক্রিন শেয়ার করবেন, আপনাদের যদি স্ক্রিন থাকে শেয়ার করবেন যে আমার এই জায়গায় সমস্যা, সবাই দেখলো। ওকে, তো আচ্ছা, আপনাদেরকে আমি ইয়াটা দেখাই নাই না, কোয়ান্টিটি অ্যাড করাটা, আমি ভিডিও দিয়ে দিচ্ছি, আরেকটা ক্লাসের ভিডিও আছে, দিয়ে দিচ্ছি। এটা একদম সিম্পল, আগেরগুলো অ্যাড করা দেখছেন না, ফরম্যাট ডাউনলোড করে, অ্যাডজাস্টমেন্ট এমন কি মনে করতে আর কোনো অপশন পাইলাম না না এখানে কিছুই না, আপনার ওখানে দেখবেন আপলোডে 2টা অপশন, একটা হলো প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, একটা হলো কোয়ান্টিটি। মানে আমরা যেমন কুইকবুকে একটা দিয়ে কোয়ান্টিটি সহ আপলোড করছি, এখানে কোয়ান্টিটিটা আলাদা করে ওই একটা এক্সেল ফরম্যাটে নিয়ে ডাটাটা ওখান থেকে নিয়ে বসায় করতে হয়, এই আর কিছু না। আরেকটা দেখলাম ভাইয়া যে ওই প্রোডাক্টে ঢুকলে ওখানে অ্যাডজাস্টমেন্ট নামে একটা অপশন আছে, ওখানে ঢুকে তারপর অ্যাড করা হয়। অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ, প্রোডাক্ট অ্যাডজাস্টমেন্ট একটা অপশন আছে ওখানে, তারপর আমি ওখানে ঢুকে জাস্ট ওখানে না আপনাকে আমি একটু দেখাই তাহলে, প্রোডাক্টে ঢুকেন তাহলে এই যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, আচ্ছা কালকে এটা মনে করবেন, কালকে আপনাদেরকে আমি ক্লাসের মধ্যে ডেস্ক দেখা দেবো, ডেস্ক অ্যাড করাটা। ওকে, এবং আপনাদের ওই KLM এর 2-4টা আমি অ্যাড করেও দেখাই দিব আপনাদেরকে, তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন আর কি। হ্যাঁ, দিস অর্গানাইজেশন ইজ নট অ্যাভেলেবল রাইট নাও, কি বলে? জেরোর ব্যাপারটা হচ্ছে কি, জেরোর সবকিছু লজিক্যাল, জেরোটার চেহারাটা একটু অত দেখতে ভালো না কুইকবুকের মতো, কুইকবুকের চেহারাটা ভালো ওটার, হ্যাঁ, কিন্তু জেরোর সবকিছু হচ্ছে লজিক্যাল। দেখেন আপনার এখানে যে কোড থেকে শুরু করে কোনটা কোন স্টেজে আছে, ড্রাফটে আছে না অ্যাউটিং অ্যাপ্রুভালে আছে না ইনভয়েসড অবস্থায় আছে, কুইকবুকে কিন্তু এই স্টেপগুলো নাই, এখানে কিন্তু আপনি প্রিসাইজ। আরেকটা হচ্ছে ভাই, আপনারা দুইজন ইয়ে নিছেন, কি বলে এটা, সার্টিফিকেট নিছেন, আপনারা যেটা করবেন, এটা আমার অনুরোধ আপনাদের কাছে, আপনারা একটা 1 মিনিটের করে ভিডিও বানাবেন, কিভাবে সার্টিফিকেট নিছেন, কোথেকে কই গেছেন, কিভাবে নিছেন, নিয়ে গ্রুপে আপলোড করবেন, সবাই যাতে বুঝতে পারে, এবং নেক্সট ক্লাসের আগে সবাই সার্টিফিকেট কমপ্লিট করবেন। ঈদের ছুটিতে করবেন, ঈদ তো বহুত দেরি আছে এখনো, দেরি নেই। আচ্ছা, ঈদের আগে কটা ক্লাস আছে বলেন তো? মানে আমাদের ক্লাস এই শেষ হয়ে যাবে। আচ্ছা, আমাদের মিটিংটা কি আছে না শেষ হয়ে গেছে? চলতেছে। আচ্ছা, অনলাইনে যারা আছে আশা করি সবাই বুঝতে পারছেন, আগামীকাল রাত 9টায় আমাদের এই ক্লাসটার বাকি অংশটা হবে। ডেক্সট দেখাই দেবো, ডেক্সট কিভাবে অ্যাড করবেন, আপনাদের নতুন KLM প্রজেক্ট যেটা দিয়েছিলাম ওই প্রজেক্টে ডেক্সটের থ্রুতে আপনারা কিভাবে কি বলে এটা, সাপ্লায়ারের বিলগুলো অ্যাড করবেন, প্রায় 160টার মতো বিল আছে, এগুলো সব কালকে দেখাই দিব। আশা করি সবাই থাকবেন। আর জেরোর আমরা ইনভয়েস সহ বাকি যতটুকু আছে এটা শেষ করব। আর ঈদের আগে যে 2টা ক্লাস আছে, এই 2টা ক্লাসের মধ্যে একটা হবে রিকনসিলেশন আর আরেকটা হবে ফিক্সড অ্যাসেট। ওকে, আশা করা যায় ঈদের আগে আপনাদের অফিসিয়ালি ক্লাস শেষ হয়ে যাবে, আর ঈদের পর থেকে আনঅফিসিয়াল আমার সাথে ক্লাস চলবে আপনাদের। যার যা প্রবলেম সেটা তো আমি দেখাবোই, এর পাশাপাশি মাসে একটা করে ক্লাস পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই, আমি এটার ভিডিওটা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আপনাদের ওই কি বলে এটা, কোয়ান্টিটি, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের কোয়ান্টিটি অ্যাড করার ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা একটা কাজ করবেন কি, একটু মানে একটু ভালো হয় আর কি, মানে আমি না একটু দৌড়াদৌড়ির মধ্যে ভুলে যাই আর কি।
সেটা হলো যে যারা জেগে থাকেন, হ্যাঁ, রাত 11টার পরে আমাকে একটু গ্রুপে মেসেজ দিবেন যে আপনি এটা এটা দিতে চাইছিলেন। হ্যাঁ, যেটা আমাদের ওই যে অ্যাডমিন সার্কেল মানে 2-3টা মেসেজ দিবেন যাতে আমার মনে হয় যে না এটা এখনই দিতে হবে, বুঝছেন? মানে একটা মেসেজ অনেক সময় হয় কি, আচ্ছা মেসেজ তো ঠিক আছে দিচ্ছি, এই দিচ্ছি করে অনেক সময় দেখা যায় ঘুমাই গেছি। একজনের দায়িত্ব থাকলে সুবিধা হবে, মানে সবাই হলে আচ্ছা আপনি ভাই একটু মেসেজ টেসেজ দিয়ে আমাদের যে ভাই আজকে না দিয়ে কিন্তু আমি ঘুমাই না, হ্যাঁ মোস্ট